দিনাজপুরে বাস ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত আরও ৩ জন। বাইপাইল এলাকায় মৃদু ভূমিকম্প, লক্ষ্মীপুরে নিহত পিতা পুত্রের দাফন। কেউ কেউ ভোট ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করলে উপযুক্ত জবাব দেয়া হবে, হুঁশিয়ারি জামায়াত আমিরের। এবং অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ২ বাংলাদেশি যুবকের মৃত্যু, পরিবারের শোকের মাতম। এটি নিউজ দেখছেন। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটি নিউজের নিয়মিত আয়োজন। দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে প্রধান শিরোনামগুলো। বিস্তারিত জানাবো। দিনাজপুরে যাত্রীবাহী বাস ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত এবং অন্তত ৩ জন আহত হয়েছেন। দুপুর ২:৩০টার দিকে নসিপুর এলাকায় গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নসিব পরিবহনের একটি বাস ১০ মাইল থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ইজি বাইক ইনস্টিটিউটের সামনে পৌঁছালে ২ গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় ইজি বাইকটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৩ জন মারা যান। গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও ২ জনকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। দর্শক, সেখানকার সর্বশেষ অবস্থা জানাতে দুর্ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের দিনাজপুর প্রতিনিধি ভুবন সেন। ভুবন, আমাদের জানান যে আর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে কিনা এবং যারা আসলে নিহত হয়েছেন তাদের পরিচয় ইতোমধ্যে পাওয়া সম্ভব হয়েছে কিনা। এই যে দিনাজপুর ১০ মাইল যে মহাসড়ক, সেই মহাসড়কে কিন্তু একই পরিবারের ৪ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। যেটি হচ্ছে ১০ মাইল থেকে দিনাজপুরগামী একটি বাস, নসিব পরিবহন যাত্রীবাহী বাস সেটির এবং যে যাত্রীবাহী একটি ইজি বাইক সেটির কিন্তু দুই পক্ষের যে সংঘর্ষ সেটি কিন্তু ওই যে নসিপুর ভুট্টা এবং গম গবেষণা ইনস্টিটিউটের সামনে কিন্তু এইখানে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই কিন্তু যাত্রীবাহী বাসটিকে আটকানো হয়। বাসটি আটকানোর পর যে যাত্রীবাহী ইজি বাইকটি ছিল সেটি কিন্তু দুমড়ে মুচড়ে যায় এবং আমরা তথ্য নিয়ে জেনেছি যে তারা একই পরিবারের ৪ জন ছিলেন। নিহতরা হচ্ছে নিহতরা হচ্ছে খানপুর উপজেলার খানপুর এলাকার একই পরিবারের ৪ জন সদস্য। ইয়াকুব আলীর স্ত্রী মর্জিনা বেগম ৫৫ বছর বয়সী এবং তার যে পুত্রবধূ ৪০ বছর বয়সী এবং পুত্রবধূ তার যে নাতনি এবং অজ্ঞাত রয়েছেন একজন শিশু। মোট সব মিলিয়ে ৪ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে এবং ৩ জন আহত রয়েছেন। ৩ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং আমরা এখানে এসেছি ঘটনাস্থলের পরপরই কিন্তু পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসেছে। তারা পরিদর্শন করেছে এবং লাশ নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে এবং এখানে দুপুর ১:৩০টা থেকে সড়ক অবরোধ করে রাখছেন যে স্থানীয়রা। তারা বলছেন যে এই সড়কটি একদম একদম ছোট হওয়ায় এটি যানবাহনের যে পরিমাণ চাপ সেই পরিমাণ কিন্তু এইটি সড়কটি কিন্তু প্রশস্ত নয়, যার কারণে তারা দাবি জানান যে এই সড়কটি ৪ লেনে করার। শিমু। ভুবন, ধন্যবাদ আপনাকে। দর্শক, দিনাজপুর থেকে আমাদের সেখানকার দুর্ঘটনা সর্বশেষ জানাচ্ছিলেন প্রতিনিধি ভুবন সেন। এবারে ভূমিকম্প প্রসঙ্গ। গতকালের ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই গাজীপুর ও সাভারের মাঝামাঝি বাইপাইল এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে আজ সকাল ১০টা ৩৬ মিনিটে ১২ সেকেন্ডের এই কম্পন রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। আবহাওয়া অফিস জানিয়েছে এটি মাইনর ভূমিকম্প এবং উৎপত্তি স্থল ছিল গাজীপুরের বাইপাইল। ভূমিকম্পটি স্বল্প মাত্রার হলেও স্থানীয় অনেকে টের পেয়েছেন, তবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। গতকাল শুক্রবার সকালে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে রাজধানী ঢাকা সহ সারা দেশ কেঁপে ওঠে। ভয়াবহ সেই ঝাঁকুনিতে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। ঢাকায় ৪ জন, নরসিংদীতে ৫ জন এবং নারায়ণগঞ্জে ১ জন প্রাণ হারান। দেশের বিভিন্ন জেলায় আহত হন ৪৬১ জন। গতকালের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।
গতকালের ভূমিকম্পে ঢাকায় নিহত বাবা ও ছেলের দাফন গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের বশিকপুরে সম্পন্ন হয়েছে। সকাল ৯টায় তাদের জানাজা সম্পন্ন হয় এবং পরে পারিবারিক কবরস্থানে বাবা আব্দুর রহিম ও ছেলে আব্দুল আজিজকে পাশাপাশি দাফন করা হয়। গতকাল শুক্রবার সকালে ছেলে রিমনকে সাথে নিয়ে মাংস কেনার সময় ভূমিকম্পে পুরান ঢাকার বংশালের কসাইটুলির একটি ৫ তলা ভবনের ছাদের রেলিং ধসে পড়লে আব্দুর রহিম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আব্দুল আজিজ রিমনকে হাসপাতালে নেয়ার পর মারা যায়। রিমন সুরিটোলা স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল। পিতা পুত্রের মর্মান্তিক মৃত্যুতে তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুরে নেমে এসেছে শোকের ছায়া। কেউ ভোট ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করলে তার উপযুক্ত জবাব দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে ঝালকাঠির নেসারাবাদ মাদ্রাসা ময়দানে ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনে তিনি আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে বলেও মন্তব্য করেন। সকল জুলুম, ফ্যাসিবাদ ও জাতিকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত রেখে ইসলামের পক্ষে সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বক্তারা বলেন, ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে তারা দাবি করেন, দেশ কোন পথে এগোবে সেটি নির্ধারণ করবে জনগণ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তিগুলো। এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং, কোনো মেকানিজম অথবা ভোট কেড়ে নেওয়ার কোনো পায়তারা চালানো হলে আমি আপনাদেরকে বলবো, আপনারা বুলেট হয়ে গর্জন করবেন। ওই দুষ্ট হাত আপনারা অবশ করে দেবেন। দেশের খবরে নিচ্ছে একটি বিরতির পর আরও যা থাকছে। কিশোরগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে 2 ভাইয়ের মৃত্যু। হাজারো শামুকখোলের কলতানে মুখর নাটোরের বড়াই গ্রাম। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের খবরে। ৪৭তম বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য যৌক্তিক সময় দিয়ে লিখিত পরীক্ষার রুটিন প্রকাশ করার দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল, আমাদের জানান সর্বশেষ সেখানে কি পরিস্থিতি এবং এই যে রেলপথ অবরোধ করেছে তাতে আসলে কি ধরনের সমস্যা হচ্ছে? বিকেল 4:30টার দিকে আসলে শিক্ষার্থীরা এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে স্টেশন বাজার এলাকা রয়েছে সেই স্টেশন বাজার এলাকা সংলগ্ন রেলপথ তারা অবরোধ করেন এবং আমরা দেখেছি যে যারা ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার যারা পরীক্ষার্থী তারা এই প্রতিবাদ এই রেলপথ অবরোধে অংশ নিয়েছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন যে পিএসসি স্বৈরাচার, এরকম নানা ধরনের স্লোগান দিয়ে তারা এইটার প্রতিবাদ জানাচ্ছেন এবং কেবলই কিন্তু তারা তাদের যে ৪৭তম লিখিত পরীক্ষার যে কার্ড ছিল সেই অ্যাডমিট কার্ড কিন্তু তারা পোড়ালেন প্রতিবাদ স্বরূপ এবং তারা যেটা বলছেন যে তারা আসলে বেশ কয়েক দফা পিএসসির চেয়ারম্যানের সাথে তারা কথা বলেছেন এবং ঢাকাতে অনেকে অনশনরত অবস্থায় রয়েছে এবং সারা দেশের বিভিন্ন জায়গায় রেলপথ অবরোধের মতো কর্মসূচি দিয়েছে। তারপরও তারা এই যে লিখিত পরীক্ষার যে সময় সেই সময়টা পেছাচ্ছে না, সেই জন্য তারা যৌক্তিক দাবিতে আন্দোলন করছেন। তো আমরা যদি একটু আন্দোলনকারীর কাছে জানার চেষ্টা করি, আপনারা কি আন্দোলনকে ধরে করছেন কিনা বা আপনাদের? আমাদের আন্দোলনটা গত 1 মাস ধরেই আমরা আন্দোলনরত রয়েছি এবং পিএসসিতে প্রথমে আমরা স্মারকলিপি দিয়েছিলাম, এরপর পিএসসির সামনে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছিলাম, কিন্তু পিএসসি সেইখানে পুলিশ বাহিনী দিয়ে আমাদের ভাইয়ের উপরে অতর্কিত হামলা করে, যেটা আমরা স্বৈরাচারের আমলে দেখেছিলাম এবং আমার অনেক ভাই আহত হয় এবং অনেকে মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তিরত ছিলেন এবং আমরা পিএসসির তারপর আমাদের আন্দোলনকে কর্ণপাতে না নিয়ে তারা তাদের যে ইরেশনাল যে অবস্থান সেখানেই রয়েছেন এবং আমাদের ভাইয়েরা
কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনরত রয়েছে, পিএসসি তারপরে কর্ণপাত করছেন না। এবং আপনারা দেখবেন বাংলাদেশের সকল ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির, ছাত্র দল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, এনসিপি সবাই আমাদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে যৌক্তিক সময় দিয়ে নতুন রুটিন প্রকাশ করার দাবি প্রকাশ করেছে। ধন্যবাদ। আমরা একজনের সাথে কথা শুনছিলাম, আমরা যদি আরেকটু যদি শোনার চেষ্টা করি, একটু যদি বলেন যে আপনারা যে এই যে দাবিটা আসলে দাবিটা কতটা যৌক্তিক মনে করছেন? আমরা তো নিজের দিক থেকে শুধু যৌক্তিক মনে করছি না, আমরা যদি অন্যায্যভাবে যৌক্তিক মনে করতাম তাহলে আমাদের সাথে যারা শিক্ষিত সমাজ আছে, গোটা বাংলাদেশের যারা বিশেষ ক্যাডার আছে এবং ইভেন যারা আমাদের মানে বড় ভাই আছেন, ওনারাও তো আমাদের সাথে সংহতি জানাইতো না। এছাড়াও যারা বিভিন্ন দল আছে ওনারাও তো আমাদের সাথে সংহতি জানাইতো না। আপনি জানেন আজকে আমাদের ঢাকাতে অনশনে আছে, ওখানে সালাউদ্দিন স্যার গেছিলেন, ইভেন আপনাদের যা ছাত্রদল ডাকসুর যে ভিপি প্রার্থী ছিলেন ওনারাও গেছেন। আমাদের যদি দাবি অযৌক্তিক হতো, গোটা বাংলাদেশের এত মানুষ আমাদের কখনোই সমর্থন করতো না। আপনার কতদিন আসলে সময়? আসলে আমাদের জন্য আমরা সময় পেয়েছি 40 দিনের মতো। তো আমরা আমাদের পক্ষ থেকে কোনো দাবি দেওয়া নেই। আমরা পিএসসির বিজ্ঞ যারা সদস্য আছে ওনাদের কাছে আমাদের অনুরোধ, ওনারা আলোচনা করে আমাদের যে যৌক্তিক সময়টা দেবে আমরা সেটাই মেনে নেব। আমাদের পক্ষে কোনো দাবি নেই। ধন্যবাদ আপনাকে। তো আমরা আসলে কথা শুনছিলাম বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে যারা লিখিত পরীক্ষার্থী, তো তারা আসলে তাদের দাবিগুলো তুলে ধরছেন। যেহেতু আসলে এই যে রেলপথ অবরোধের মতো কর্মসূচি চলছে, বিকেল 4টার সময় আসলে রাজশাহী থেকে ঢাকাগামী একটা ট্রেন ছিল, পদ্মা এক্সপ্রেস ট্রেন। যেহেতু 4টার সময় ছাড়ার কথা ছিল, কিন্তু 15 মিনিট পার হয়ে গেছে, এখনও কিন্তু ট্রেনটি ছাড়েনি, অর্থাৎ ট্রেনটি কিন্তু আটকা পড়ে রয়েছে। রাজশাহী থেকে ঢাকাতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, আমরা এটা কিন্তু সে কারণে বলতে পারি। তো যেহেতু এখন পর্যন্ত শিক্ষার্থীরা বলছে তারা তাদের যে একটা মেসেজ না পাওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। তো এখন আমরা আসলে পরবর্তীতে খবরে আবারও বলবো যে আসলে শিক্ষার্থীরা কতক্ষণ পর্যন্ত আন্দোলনে ছিলেন এবং তাদের পরবর্তীতে কোনো কর্মসূচি দিলে সে বিষয়টিও জানাবো। ধন্যবাদ বুলবুল, ধন্যবাদ আপনাকে। আপনি সেখানে থাকুন, আমরা পরবর্তীতে আবারও চেষ্টা করব আপনার সঙ্গে যুক্ত হবার এবং জানবার সেখানে কি হচ্ছে। দর্শক, রাজশাহী থেকে সেখানকার বিস্তারিত আমাদের জানাচ্ছিলেন সহকর্মী বুলবুল হাবিব। নিরাপদ মাছ উৎপাদনে মৎস্য চাষিদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মৎস্য সম্মেলন ও প্রদর্শনী অনুষ্ঠানে তিনি নিরাপদ ফিড, ওষুধ প্রয়োগ এবং পতিত জমিকে পুকুরে রূপান্তর করে মাছ উৎপাদনে পরামর্শ দেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের ডিন ও বাণিজ্যিক মৎস্য চাষী সমবায় সমিতি দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, দেশে বিদেশে বরেন্দ্র অঞ্চলের কার্প জাতীয় মাছের ব্যাপক চাহিদা রয়েছে। কার্প জাতীয় মাছের রপ্তানি বাড়াতে সরকার উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি। প্রাকৃতিকভাবে মাছ উৎপাদনের পাশাপাশি মাছের কৃত্রিম চাষের আহ্বান জানান মৎস্য উপদেষ্টা। নদীর মাছ ফিডটা সবসময় নিরাপদ কিনা এটাও একটা প্রশ্ন ওঠে। আপনারা যদি নিরাপদ ফিড না পান এবং নিরাপদ ফিড যদি না হয়, তাহলে যে মাছটা চাষ হবে সেটা মানুষরা খাবে, যে ভোক্তারা খাবে তাদের স্বাস্থ্যের জন্য একটা ঝুঁকি তৈরি হতে পারে। লিবিয়া থেকে নৌকায় করে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে মারা গেছে বাংলাদেশের 2 যুবক। নিখোঁজ হয়েছেন আরও 9 বাংলাদেশি। নিহত দুজনের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে। তাদের মৃত্যু সংবাদে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দালাল চক্রের বিচার চাইছেন তারা। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পরিবারের সচ্ছলতা ফেরাতে 1 মাস আগে 21 লাখ টাকার চুক্তিতে দালালের মাধ্যমে লিবিয়া যান ননিক্ষীর ইউনিয়নের পশ্চিম লখন্ডা গ্রামের এনামুল শেখ। তার সাথে ছিলেন একই উপজেলার আরও 10 তরুণ। স্বপ্নের দেশ ইতালি পৌঁছানোর সুখবর আসার পরিবর্তে আসে মর্মান্তিক খবর। গত 15 নভেম্বর লিবিয়ার আল খুমস উপকূলে 2টি নৌকাডুবিতে 26 বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীর মধ্যে 4 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। তাদের মধ্যে মুকসুদপুরের ইয়াকুব আলী শেখের ছেলে এনামুল শেখ এবং একই গ্রামে জাহিদ শেখের ছেলে আনিস শেখ রয়েছেন। আমার ছেলে রে আপনারা উদ্ধার করে আমার ছেলে আমার মানে শুনি যে ডলার উড়ে গেছে এখন কেডা আছে কেডা না আছে। আবার শুনছে আমার ছেলে মারা গেছে। এই যে আমার ছেলে সাগরে ডুবে মারা গেছে।
এই নভেম্বর মাসে ১৩ তারিখে একই পথে লিবিয়া হয়ে ইতালি যাবার সময় নৌকাডুবিতে পশ্চিম লাউখন্ডা গ্রামের ইন্দা মিনার ছেলে ইমন মিনা, জাফর মিনার ছেলে তরিকুল মিনা ও মতলব মিনার ছেলে সালাউদ্দিন মিনা এখনও নিখোঁজ। এই গ্রাম থেকে মোট ১১ জন দালালের মাধ্যমে ইতালি যাবার চেষ্টা করেন। দালাল চক্রের সদস্যদের গ্রেপ্তার ও মৃতদেহ ফিরিয়ে আনার দাবি শোকাহত পরিবারের। আমার স্বাস্থ্য ভাই মারা গেছে, আমার ওই ভাই বলছে যে সে মারা গেছে। আমি সরকারের কাছে যে দাবি করতেছি যে আমার ভাই বেঁচে থাকুক বা মারা যাক, তার লাশটা অর্ধপক্ষে যেন আমরা পাই। ৮ জন লোক আর কি গেছে, 8 জনের 2 জনের শোনা যাইতেছে যে এরা 2 জন একেবারেই মারা গেছে, কিন্তু আর 6 জন নিখোঁজ। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। দর্শক, নির্বাচন ভবনে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার MM নাসিরউদ্দিন। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। Vote sitting at home very comfortably without much of a trouble, that kind of thing. There are demands that we should register voters based on the passports without verification. You see that unfortunately many Bangladeshis are working abroad who do not actually hold genuine passports. Whose addresses are wrong in many cases. So that's why we just cannot rely on the passports. We have to verify whether he is a genuine Bangladeshi or not. You see that the neighboring Myanmar people, lot of people are here already, more than 1 million of them are already here in the southern part of Bangladesh. So there are many foreign voters who have enrolled themselves. দর্শক, নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন প্রধান নির্বাচন কমিশনার MM নাসিরউদ্দিন। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। দেশের খবরের সময় হলো আরও একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে আপন 2 ভাইয়ের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত স্বজনরা জানায়, সকালে বাড়ির পাশে গরুর জন্য খড় আনতে যান নুরু খান। সেখানে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে অসাবধানতাবশত পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে তিনি লুটিয়ে পড়েন। তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার ছোট ভাই ফজলু খানও বিদ্যুৎপৃষ্ট হন। ঘটনাস্থলেই 2 ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়। দর্শক, এই ছিল দেশের খবরের সর্বশেষ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। ধন্যবাদ সবাইকে।